ওয়েলকাম টু ইপাঠশালা অনলাইন ক্লাসেস। টপ 1000 জেনারেল সায়েন্স কোশ্চেন সিরিজের আমরা আজ অষ্টম পার্ট আলোচনা করব। আমাদের যদি এই ভিডিও সিরিজটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে তার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। আর যে আগের ক্লাসের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্লিক করে আগের ভিডিওগুলি দেখতে পারো। চলে আসছি তাহলে আমাদের আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকে আমাদের প্রথম কোশ্চেন আছে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিড স্ট্রেংথ অফ HCl, HI, HBr, HF ক্রমবর্ধমান অ্যাসিডের শক্তির ক্রম কি হবে? দেখো, ক্রমবর্ধমান অ্যাসিডের ক্রম যদি আমাকে দেখতে হয় তাহলে আমাদের হাইড্রোজেন আর ক্লোরিন বা হ্যালোজেন মৌলগুলোর মধ্যে বন্ধন শক্তি দেখতে হবে। আমরা জানি যে সবথেকে বন্ধন এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে ফ্লুরিনের পরে আসছে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আসছে আয়োডিন। তাহলে এখানে যে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ধনটা আছে এর শক্তির ক্রমটাও কিন্তু HF গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HBr ইজ গ্রেটার দ্যান HI এইভাবে হবে। তার মানে দেখো, HF থেকে খুব সহজেই কিন্তু H+ আয়ন মুক্ত হতে পারবে না। তার মানে এই যে মৌলগুলো দেখছি, এই যে যৌগগুলো দেখছি, তার মধ্যে HF এর সবথেকে অ্যাসিড ধর্মিতা বা অ্যাসিডের শক্তি সবথেকে কম। তাহলে HF এর সবথেকে কম, তারপরে HCl এর কম, তারপরে HBr, তারপরে HR। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক ক্রম। তার মানে আমরা আগে দেখেছি যে HF এর বন্ধন শক্তি কিন্তু বেশি বা হাইড্রোজেন বন্ধন এখানে বেশি। হাইড্রোজেন বন্ধনের ক্রম হচ্ছে HF ইজ গ্রেটার দ্যান HCl ইজ গ্রেটার দ্যান HBr ইজ গ্রেটার দ্যান HR। অ্যাসিডের ক্রম ঠিক উল্টোটা হয়ে যাবে, HF লেস দ্যান HCl লেস দ্যান HBr লেস দ্যান HI। চলে আসছি আমাদের পরের কোশ্চেন। নিচের কোন জোড়াটির মধ্যে কোনো মিল নেই? দেখো, ভিটামিন এ, আমরা জানি ভিটামিন এর অভাবে কিন্তু নাইট ব্লাইন্ডনেস রোগ হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে প্লেগরা রোগ হয়। ভিটামিন B6 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট ও অ্যাস্টিওমেলাসিয়া। এখানে কিন্তু কালার ব্লাইন্ডনেস রোগ হয় না। কি বললাম যে যে বর্ণান্ধতা যে রোগটা, সেই বর্ণান্ধতা একটা বংশগত রোগ বা জেনেটিক্যাল একটা ডিজিজ। এখানে আমাদের মিস পেয়ার বা যে কোন পেয়ারটির কোনো মধ্যে মিল নেই, আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কিন্তু এদের মধ্যে মিল নেই। চলে আসছি পরের কোশ্চেন। নিচের কোনটির বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? দেখো, এখানে অপশান এতে আছে মেটার ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ অপশান বিতে আছে, 3 নাম্বার আছে অপশান সিতে আছে ইলাস্টিক ওয়েভ। এই তিনটে ওয়েভ প্রোপাগেশনের জন্য কিন্তু একটা মিডিয়াম দরকার হয়। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এই যে ওয়েভগুলো বিস্তারের জন্য বা প্রোপাগেশনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বা মিডিয়ামের প্রয়োজন হয় না। আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এই কোশ্চেনের। চলে আসছি পরের কোশ্চেন। হোয়াট ইজ ইউজড ইন দ্য নিউক্লিয়ার রিয়াক্টার অ্যাজ এ মডারেটার? ইট ইজ অলসো নোন অ্যাজ হেভি ওয়াটার। দেখো, নিউক্লিয়ার রিয়াক্টার বা পারমাণবিক যে চুল্লি আছে, পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসেবে ব্যবহার করা হয় হেভি ওয়াটার বা ডয়টেরিয়াম অক্সাইড, D2O। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন। ড্যাশ এলিমেন্টস আর নন মেটাল, কোন মৌলগুলো অধাতু? দেখো, পর্যায় সারণীটা যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো। দেখো, পর্যায় সারণীর সবথেকে ডান দিকে যে মৌলগুলো থাকে সেইগুলোই কিন্তু অধাতু। আবার এই ডান দিকের মৌলগুলোই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি। পর্যায় সারণী বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ধাতব ধর্ম কমতে থাকে এবং অধাতব ধর্ম বাড়তে থাকে। তাহলে ডান দিকের মৌলগুলো যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেমন দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু অধাতু এবং এর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস আর নন মেটাল, এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। চলে আসছি পরের কোশ্চেন। হোয়াই ডাজ এ ফাউন্টেন পেন লিক ইন এরোপ্লেন ফ্লাইং অ্যাট হাইট? উড়োজাহাজ উপরে ওড়ার সময় ফাউন্টেন কলমের কালি কেন বের হয়ে যায়? দেখো, যত আমরা উপরে উঠব ভূপৃষ্ঠ থেকে, বায়ুমণ্ডলীয় চাপ কি হয় আস্তে আস্তে কমতে থাকে। এবার বায়ুমণ্ডলীয় চাপ যখন কলমের ভেতরের চাপের থেকেও বাইরে চাপ কম, তখন কী হয়ে যাবে, কালিটা ভেতরের প্রেশার বেশি থাকার জন্য ও বাইরে বেরিয়ে আসবে। তাহলে কী হয়ে যাবে, অপশান এ
আমাদের কী হয়ে যাবে অপশানগুলো আমরা যদি দেখি যে বিকজ অফ লোয়ার অ্যাটমসফেরিক প্রেশার আউটসাইড দ্য পেন, কারণ কি পেনের বাইরে কিন্তু লো অ্যাটমসফেরিক প্রেশার আছে, তার মানে এখানে লো অ্যাটমসফিয়ারিক প্রেশার বাইরে থাকার জন্য পেনের ভিতরে কি আছে, হাই প্রেশার আছে। হাই প্রেশার থেকে অবশ্যই লো প্রেশারের দিকে কি হয়, কালিটা বেরিয়ে চলে যাবে। চলে আসছে পরের কোশ্চেন, হোয়াই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজ অ্যাট হাই অ্যালটিটিউড। দেখো বয়লিং পয়েন্টের সঙ্গে যে প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের একটা তুলনা আছে। যদি অ্যাটমসফেরিক প্রেশার বাড়তে থাকে তাহলে কি হয়, বয়লিং পয়েন্টও বাড়তে থাকে। অ্যাটমসফেরিক প্রেশার যদি কমতে থাকে তাহলে কোনো বস্তুর বয়লিং পয়েন্টও কিন্তু কমতে থাকে। দেখো আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি তার অ্যাটমসফেরিক প্রেশার কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এর ফলে কি হচ্ছে, যত উপরে উঠবো তার বয়লিং পয়েন্টও কিন্তু কমতে থাকবে। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে বিকজ অফ লো অ্যাটমসফেরিক প্রেশার। চলে আসছি পরের কোশ্চেন, ইফ এ হেলদি ফিশ ওয়াটার এ হেলদি ফ্রেশ ওয়াটার ফিশ ইজ প্লেস ইন এ সল্ট ওয়াটার, হোয়াট উইল এক্সপেক্টেড কনসিকুয়েন্স। একটি স্বাস্থ্যবান মিষ্টি জলের মাছকে যদি নোনা জলে ছেড়ে দেওয়া হয় তাহলে কী ফল হবে। দেখো যদি একটা মিষ্টি জলের মাছকে নোনা জলে ছেড়ে দেওয়া হয়, মিষ্টি জলের মাছের একটা অসমোসিস প্রেশার আছে, আবার নোনা জলের আবার কি ডেনসিটি অপেক্ষাকৃত মিষ্টি জল থেকে বেশি। এক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো এই মিষ্টি জলের যে মাছ সেখানে যে অসমরিক প্রেশার তার থেকে বাইরে কিন্তু ডেনসিটি বেশি হওয়ার জন্য যে মাছের ভেতরে যে জলগুলো আছে সেই জলগুলো অপেক্ষাকৃত বেশি ঘনত্বের দিকে চলে যাবে। তার মানে কি, যে মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, তার মানে কি মাছটা ডিহাইড্রেটেড হয়ে যাবে। কেন? কারণ মাছের দেহের যে ঘনত্ব, তরলের যে ঘনত্ব তার থেকে কিন্তু বাইরের পরিবেশ বা নোনা জলের যে ঘনত্ব সেটা কিন্তু বেশি। এর ফলে কি হবে, মাছটার থেকে জল বেরিয়ে যাবে এবং মাছটা আস্তে আস্তে মারা যাবে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য ফিশ বিকামস ডিহাইড্রেটেড অ্যান্ড ডাইস। চলে আসছি পরের কোশ্চেন, আমাদের এই সিরিজের আমরা 200টা কোশ্চেন এখানে কমপ্লিট করছি। ইফ দ্য ভেক্টর সাম অফ টর্ক ইজ অ্যাক্টিং অন এ সিস্টেম ইজ 0 দেন দ্য অবজেক্ট ইজ ইন। একটি তন্ত্রের উপর প্রযুক্ত টর্কের ভেক্টর যোগ যদি 0 হয় তবে বস্তুটি থাকে কি হয়। দেখো একটা টর্ক, একটা বলের বাহু আছে, এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করা হলো, এদিকে একটা বল প্রয়োগ করা হলো। এই বলটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে দেখো এটা কোনো দিকেই ঘূর্ণন হবে না, তার ভেক্টর যোগ কিন্তু 0 হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে কোনো তন্ত্রের উপর যদি প্রযুক্ত টর্কের ভেক্টর যোগ 0 হয়ে যায় তাহলে বস্তুটি রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা ঘূর্ণন সাম্যাবস্থায় আছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরের কোশ্চেন, এ লার্জার ফোর্স অন এ রোটেটিং বডি রেজাল্টস ইন লার্জার ড্যাশ। ঘূর্ণন বস্তুর দেখো উপর বৃহত্তর বল, বৃহত্তর কী তৈরি করে, বৃহত্তর টর্ক তৈরি করে। দেখো আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি যে কোনো বস্তুর উপর যে টর্ক, সেই টর্কটা কিন্তু প্রযুক্ত বল এবং বলবাহুর গুণফল। বল যত বেশি হবে টর্ক তত কিন্তু বেশি হবে। কারণ কি, টর্কটাই হচ্ছে বল এবং বলবাহুর গুণফল সংক্ষেপে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরের কোশ্চেন আমাদের আছে 202-এ, ড্যাশ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন। প্রযুক্ত বল ও ঘূর্ণন অক্ষের মধ্যে লম্ব দূরত্ব। দেখো একযোগে দুটি ভিন্ন ক্রিয়ার উপর যদি একটা, যেমন এখানে একটা বল প্রয়োগ করা হলো, এখানে একটা বল প্রয়োগ করা হলো, বলের ডিরেকশন ধরো এটা এইদিকে আছে, এটা এইদিকে আছে, এই যে প্রযুক্ত বল হচ্ছে আর এই প্রযুক্ত বলে কি ধরছি, এখানে ধরছি এটা সমান এবং তারা সমান্তরালভাবে বিপরীত দিকে বলকে কাজ করছে। তার মানে এখানে একটা যুগ্ম বা কাপল বা দ্বন্দ্ব একটা তৈরি করছে। এখানে যে তার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এটা হচ্ছে দ্বন্দ্বের বাহু বা আর্ম। এটা অপশান হয়ে যাবে মোমেন্ট আর্ম। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ড্যাশ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন। প্রযুক্ত বল ও ঘূর্ণন অক্ষের মধ্যে লম্ব দূরত্বই হচ্ছে মোমেন্ট আর্ম। এই কোশ্চেনগুলো দেখো আলোচনা করছি, এইগুলো কিন্তু হাই লেভেলে একটা সায়েন্সের কোশ্চেন, এর বেশি ডেপথে তোমাদের আসবে না। জাস্ট যদি এই কোশ্চেনগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার এসএসসি পরীক্ষাগুলোতে এসছে এই জন্য আমি তুলে এখান থেকে আলোচনা করছি, এর বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, এর বেশি ডেপথে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে না। চলে আসছি পরের কোশ্চেন,
টর্কের অভিমুখ কোন দিকে হয়? দেখো টর্কের অভিমুখ হয় পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। বল যেখানে প্রযুক্ত হবে তার পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর কিন্তু টর্ক কাজ করবে, টর্কের অভিমুখ কিন্তু ওই দিকেই হবে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। চলে আসছি পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টর্ক? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো আমরা এসআই পদ্ধতিতে টর্কের একক হয়ে যাবে নিউটন মিটার, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আমরা দেখি যেমন দেখি যে যদি দেখি যে টর্কের যে একক, টর্কের একক হয়ে যাচ্ছে দেখো বলের একক ইন্টু দূরত্বের একক বা সরণের একক, এফ ইন্টু এস এর ভেক্টর গুণফল। ঠিক আছে, তাহলে দেখো বলের একক নিউটন আর দূরত্ব বা ডিসপ্লেসমেন্টের একক হচ্ছে মিটার। তাহলে আমাদের এসআই ইউনিট অফ টর্ক হয়ে যাবে নিউটন মিটার। আর এর মাত্রা কী হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। মনে রাখবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কীভাবে আসে এত কিছু ডিটেলস জানার কোনো দরকার নেই। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি, তবে এইগুলো কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে। চলে আসছি পরের কোশ্চেন, কেমিক্যাল প্রপার্টিস অফ আইসোটোপ। আইসোটোপগুলির মধ্যে রাসায়নিক ধর্ম কি হয়? দেখো আইসোটোপগুলির মধ্যে রাসায়নিক ধর্মের কিন্তু অবশ্যই মিল আছে, মাস্ট বি সেম। তাহলে কেমিক্যাল প্রপার্টিস অফ আইসোটোপ মাস্ট বি সেম, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডোনর অ্যাটম। এখানে দেখো ডোনর অ্যাটম বলতে কি বোঝানো হচ্ছে, যেমন দেখো আমরা অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়াম এর সঙ্গে যখন ডোপিং করানো হয় সিলিকন জার্মেনিয়ামের তার তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য, যখন এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় তখন কিন্তু এর সঙ্গে অ্যান্টিমনি, ফসফরাস, আর্সেনিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করানো হয়। এই সিলিকন এবং জার্মেনিয়ামের সবথেকে বাইরের কক্ষে আছে 4টে ইলেকট্রন। কি বললাম? সিলিকনের বাইরে আছে 4টে ইলেকট্রন, এরকম 4টে ইলেকট্রন আছে। এই 4টে ইলেকট্রনের সঙ্গে যেমন অ্যান্টিমনি, ফসফরাস, আর্সেনিক আর অ্যালুমিনিয়ামকে ডোপিং করানো হয়। অ্যান্টিমনি, ফসফরাস এবং আর্সেনিক পঞ্চযোজী মৌল। কি বললাম? পঞ্চযোজী মৌল। তার মানে কি এর যে ভ্যালেন্স ইলেকট্রন এর সংখ্যা হচ্ছে 5টা যদি অ্যান্টিমনি বা ফসফরাস বা আর্সেনিককে যদি এর সঙ্গে ডোপিং করানো হয়, দেখো এর 4টে পরমাণুর সঙ্গে কি করবে, এর 4টে পরমাণুর সঙ্গে ফসফরাসের, ধরো এখানে আছে ফসফরাসের 5টা, ফসফরাসের আছে 5টা, এইভাবে 4টে পরমাণুর সঙ্গে এর 4টে পরমাণু ডোপিং হয়ে যাবে, কিন্তু একটা ইলেকট্রন ফ্রি থাকবে। এই ইলেকট্রন একটা ফ্রি থাকার জন্য কিন্তু একটা এন টাইপ অর্ধপরিবাহী হয়ে যাবে। এই ফ্রি ইলেকট্রন তখন কি করবে? ডোনর অ্যাটম হিসেবে কাজ করবে। কি বললাম? এই ফসফরাসের যে একটা ইলেকট্রন, যেহেতু ফসফরাস পঞ্চযোজী, এই একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করবে, আর এই ইলেকট্রনটাই হচ্ছে ডোনর ইলেকট্রন। কিন্তু অ্যালুমিনিয়াম ত্রিযোজী মৌল, অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি সিলিকনের ডোপিং করানো হয় তাহলে সিলিকনের 4টের সঙ্গে অ্যালুমিনিয়ামের 3টে যে পরমাণু আছে 3টে পরমাণুর হবে, কিন্তু একটা জায়গায় কিন্তু ঘাটতি বা হোল তৈরি হবে। তখন কিন্তু অ্যালুমিনিয়াম কি করবে? ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করবে না বা ডোনার অ্যাটম হিসেবে কাজ করবে না অ্যালুমিনিয়াম। কি বলা গেল? বোঝা গেল? কি বললাম? বোঝা গেল যে এখানে তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে একটা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে, আর এখানে ইলেকট্রন বাহক হিসেবে কাজ করবে বা এখানে তড়িৎ পরিবাহক হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে হোল। তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু এখানে ডোনার বা দাতা পরমাণু নয়, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন, ক্যালসিয়াম ফ্লুরাইডের তুল্য আধান কত? ক্যালসিয়াম ফ্লুরাইড CaF2। দেখো ক্যালসিয়াম ফ্লুরাইড এ কিন্তু আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত আছে। ক্যালসিয়াম কি করে? তার সর্ববহিস্থ কক্ষে আছে 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে A+2 আয়ন তৈরি হবে, এবং ফ্লুরিন একটা মাইনাস, ফ্লুরিনের সবচেয়ে বাইরের কক্ষে আছে 7টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে কী হবে? একটা নেগেটিভ চার্জ, একটা পরমাণু তৈরি হবে। তাহলে 2টো ফ্লুরিন
হয়ে যাবে একটা করে ইলেকট্রন। দেখো এখানে আছে দুটো +2 আধান, আর এখানে আছে দুটো ফ্লুরিনের -1 করে একটা -1 করে দুটো, তাহলে হচ্ছে -2। +2 আর -2 এটা যখন ব্যালেন্স হবে তখন কিন্তু 0 হয়ে যাবে, তুল্য আধান হয়ে যাবে 0। তাহলে ক্যালসিয়াম ফ্লুরাইডের যে তুল্য আধান সেটা হয়ে যাবে অপশান এ 0। চলে আসছি পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? কোন মৌলের গলনাঙ্ক সবচেয়ে কম? দেখো সবথেকে গলনাঙ্ক সাধারণভাবে আমরা যদি দেখি সবথেকে কঠিনের বেশি, তারপরে তরল, তারপরে কঠিনের বেশি সবথেকে, তার থেকে কম হচ্ছে তরলের, তার থেকে কম হচ্ছে গ্যাসের। তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু এখানে আছে প্লাটিনাম, এইটা কঠিন। সোডিয়ামের থেকেও কিন্তু অক্সিজেন একটা গ্যাস, সোডিয়াম একটা ধাতু, অক্সিজেন হচ্ছে গ্যাস। এই অক্সিজেনের কিন্তু সবথেকে গলনাঙ্ক এখানে কম। আমরা আগেই দেখে নেব যে পদার্থটা গ্যাসীয়, তরল না কঠিন। যদি অপশানে গ্যাস পাই আর বাকিগুলো যদি তরল এবং কঠিন থাকে অবশ্যই গ্যাসটা মারবো অ্যান্সার। এখানে দেখো অক্সিজেন গ্যাস আছে, আগেই অক্সিজেন মেরে দেবো, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অক্সিজেনের গলনাঙ্ক হয়ে যাবে সবথেকে কম, অপশান এ আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন, লোহার আকরিক থেকে লোহা তৈরি করার সময় কোন পদ্ধতিতে এটা লোহা নিষ্কাশন করা হয়? দেখো এই অপশানটা যেহেতু আছে রিডাকশান, অক্সিডেশন, ইলেকট্রোলাইসিস এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিডাকশান। কি বললাম? রিডাকশান বা বিজারণ। দেখো একটা কথা, জারণ এবং বিজারণ কিন্তু আমরা জানি একই সঙ্গে ঘটে। যদি এই কোশ্চেনটা অপশানে থাকতো রেডক্স, তাহলে কিন্তু আমাদের রেডক্স মারাটাই উচিত হতো, কিন্তু এখানে অপশানে নেই। তার মানে এ কিন্তু বিজারণ পদ্ধতিতেই কিন্তু আয়রন আকরিক থেকে কিন্তু আয়রন নিষ্কাশন করা হয়ে থাকে। যেহেতু অক্সিডেশন এবং রিডাকশান বা জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, যদি রিডক্স থাকতো তাহলে রিডক্সই মারতাম, যেহেতু এখানে নেই তাহলে অবশ্যই রিডাকশান মারবো। কারণ মেন যে প্রসেসটা আছে যে লোহার আকরিক থেকে লোহা নিষ্কাশনের পদ্ধতি, সেটা বিজারণ পদ্ধতিতেই করা হয়, ওই জন্য বিজারণ হয়ে যাবে সঠিক উত্তর বা রিডাকশান হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। চলে আসছি পরের কোশ্চেন, নিচের কোন ধাতুটি সবচেয়ে ভারী? দেখো আমরা যদি যে কোন ধাতুটা ভারী এগুলো আমরা যদি বের করতে হয়, তাহলে এই যে ধাতু বা যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক জানবো। পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা মনে রাখা অতটা সহজ নয়, তবুও আমরা পরমাণু ক্রমাঙ্কগুলো কিন্তু মনে রাখতে পারি। এই চারটে যে মৌল বা চারটে যে ধাতু আছে এর মধ্যে আমরা তুলনামূলকভাবে দেখতে পারি যে গোল্ডের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সবথেকে বেশি। এর ফলে কি হয়, এর কিন্তু ভর সংখ্যাও সবথেকে বেশি হবে। তাহলে গোল্ড হয়ে যাবে সবথেকে ভারী ধাতু, এখানে অপশান বি সঠিক উত্তর। দেখো আমরা যদি দেখি সিলভারের সংকেত হচ্ছে এজি, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 47। গোল্ডের সংকেত হচ্ছে এইউ, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 79। ফেরাস বা লোহা এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। আর সিইউ বা কপার এর আছে 29। তাহলে এর মৌলগুলোর মধ্যে সবথেকে হালকা ধাতু হচ্ছে ফেরাস বা লোহা, আর সবথেকে ভারী ধাতু হচ্ছে গোল্ড। গোল্ড এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 79, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করছি, আমাদের 210টা কমপ্লিট হলো। আমরা এই সিরিজে 1000 জেনারেল সায়েন্স কোশ্চেন শেষ করব, এবং সেগুলোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে আপকামিং এক্সামিনেশানগুলোর জন্য। এবং যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি সেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, সেই কোশ্চেনগুলো থেকেই আমরা বাছাই করে কিন্তু 1000 কোশ্চেন সিরিজের একটা ভিডিও সিরিজ করছি, যে ভিডিও সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। ধন্যবাদ।